সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় রিফাইন্ড বা অন্য কোনো নামে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে সংবাদ মাধ্যমকে সতর্ক করা হবে বলে মন্তব্য করেন তিনি। তবে রিফাইন্ড নয়, দলটির শীর্ষ নেতৃত্ব এখনও তাদের পুরনো অবস্থানেই অনড়। প্রশ্ন ওঠে, গত 2 বছরে দলটি নিজেদের কতটুকু বদলাতে পারল? বর্তমান বাস্তবতায় রাজনীতিতে তাদের ফিরে আসা কতটা সহজ হবে? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রিফাইন্ড আওয়ামী লীগ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মুনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি; আকবর হোসেন, সাংবাদিক; এবং ডাক্তার তাজনুমা জাবিন, সংগঠক, অল্টারনেটিভ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি মুনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয় জানেন যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সেদিনের আগে এবং পরে সেই দলটির যে পলাতক নেত্রী হাসিনা, সে ইন্ডিয়া থেকে নানা রকম কথা বলছে এবং তিনি এক ধরনের চ্যালেঞ্জ দিয়েছেন তিনি এবছরে দেশে ফিরবে। মাঝখানে আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে নানা রকম গুঞ্জন হচ্ছে, কিন্তু আমরা জানি যে 24শে আগস্ট, জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে চলেছিল সেই সব বিষয়ে তাদের অবস্থান এখনও অনড়, তারা এখনও বিষয়টাকে স্বীকারই করে না। তো এই অবস্থায় আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ কতখানি গ্রহণ করবে এবং তাদের ফেরাটা কতখানি সহজ? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহালোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত বাংলাদেশের মানুষ অনেক কিছু অনেক দ্রুত ভুলে যায়, কিন্তু তারপরেও আমি যদি বলি যে এটা একটা গণ অভ্যুত্থান, এবং এমন কিন্তু না যে আমরা আসলে এর আগে দেখেছি বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থান, এবং যেখানে হয়তো রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা এক ধরনের অভ্যুত্থান দেখেছি, কিন্তু এটা যেটা হয়েছে জুলাইয়ে, সেটা হচ্ছে একদম সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল। এবং আপনি খেয়াল করে দেখেন যে এই আওয়ামী লীগ আসলে এখানে কিন্তু ব্যক্তি হিসেবে কেউ আসলে এই অপরাধগুলো করেনি, তারা কিন্তু দল হিসেবে সংঘবদ্ধ হয়ে এই অপরাধগুলো করেছে। সুতরাং সেই জায়গায় আওয়ামী লীগ এর আবার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে, এটা আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা মোটামুটি কোনোভাবেই যেই সেট আপের কথা বলছেন এবং শেখ হাসিনার ফিরে আসার কথা এই প্রায় নানানভাবে বলা এবং একটু নক করে দেখা যে ফিরে আসা যায় কিনা, এই ধরনের আসলে কথাবার্তা, এটা আমার মনে হয় যে তারা আসলে মোটামুটি লিটমাস টেস্ট করেন মাঝে মাঝে যে ফিরে আসা যায় কিনা বা কোনোভাবে আসলে অস্থিতিশীল করা যায় কিনা। কিন্তু ফিরে আসার যে নৈতিক একটা জায়গা, সেটা আসলে শেখ হাসিনার নাই, এবং যারা আসলে পলাতক তাদের কারোরই নাই। সুতরাং এই জায়গায় শেখ হাসিনার ফিরে আসা এবং একেবারে আবার পুনর্গঠন করা আওয়ামী লীগ বা অন্য কোনোভাবে, যেহেতু নেতৃত্ব আমরা শুনছি নানানভাবে যে নেতৃত্ব আসলে কোনোভাবে অন্য কারোর হাতেও তিনি দিবেন না, তো এই ধরনের নানান কথাই শুনছি। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে আওয়ামী লীগ হিসেবে ব্যাক করা এটা আসলে অনেক বেশি কঠিন, এবং শুধু কঠিন না, আমার কাছে প্রায় অসম্ভব। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, আমাদের এই 5 আগস্ট পরবর্তী সময়ে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা যে দলগুলো, তাদের মধ্যে আপনি হাজার খানেক অসুবিধা দেখেন, অনৈক্য দেখেন। সংস্কার ইস্যুতে অনৈক্য আছে, তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশের যে গুণগত কাঠামোগত যে পরিবর্তনটা, সে পরিবর্তনটা আসলে কিভাবে হবে, নির্বাহী ক্ষমতা আসলে কতখানি কমানো, এইসব নানান বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিভক্তি এসছে। এবং যেহেতু দলগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেটা গণ অভ্যুত্থানে ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল, পরবর্তীতে দলগুলোর যে এজেন্ডা, দলীয় এজেন্ডা, সেগুলো সামনে এসছে। নানান ধরনের মতানৈক্য আমাদের মধ্যে আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আওয়ামী লীগ ইস্যু আসে, যখন দেখবেন ভারত ইস্যু আসে, যে ভারত আমাদের মর্যাদাহানি করছে বা ভারত থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এবং পতিত সরকারের যারা দোসররা ছিল, তখন দেখবেন যে এই ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি দলের মধ্যে, প্রত্যেকটি পক্ষের মধ্যে এক ধরনের ঐক্য আপনি এক ধরনের সুর পাবেন, একই ধরনের। এবং আরও গুরুত্বপূর্ণভাবে আপনি দেখবেন যে দেশে বসে কিছু সিনিয়র সাংবাদিক, বিশিষ্টজন, তারপরে রাজনৈতিক বিশ্লেষক নামে আপনারা বিভিন্ন টকশোতে যাদের দাওয়াত করে আনেন, তাদেরও যখন দেখবেন কথায় বার্তায় নানানভাবে এই ন্যারেটিভটা এস্টাবলিশ করা যায় আওয়ামী লীগ আসলে ততটাও আসলে খারাপ ছিল না, শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে,
এই ধরনের নানান ধরনের কথাবার্তা আমরা যখন শুনি, সেখানেও দেখবেন এই টকশোগুলোতেই কিন্তু একটা বিভক্তি তৈরি হয়ে যায়। তখন দেখেন যদি বিএনপি বা অন্য কোনো দল থাকে, এনসিপি থাকে, দেখবেন তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়ে যায়। সুতরাং আওয়ামী লীগ এবং হাসিনা এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐক্যের নাম, মানে অপরাপর রাজনৈতিক দলের জন্য। সুতরাং এই ঐক্য যতদিন আছে ততদিন আমার মনে হয় যে শেখ হাসিনার দেশে ফিরে আসা বা আওয়ামী লীগ হয়ে ফিরে আসা এবং রাজনীতিতে সেইভাবে করে ফিরে আসা, সেই নৈতিক জোরটা থাকবে না, এবং সেটা আমার পক্ষে মনে হয় যে সেটা মোটামুটি সম্ভবপর না। একবার আমরা দেখছি যে কিছুদিন ধরেই মানে হাসিনার বিভিন্ন বক্তব্য বিবৃতি আমাদের অনলাইনে এবং মেনস্ট্রিম গণমাধ্যম প্রচার হচ্ছে। কিন্তু এর আগে আমরা যদি একটু অতীতে ফিরে যাই, যে এখন যে প্রধানমন্ত্রী উনি যখন লন্ডনে নির্বাসিত ছিলেন, তখন আদালত তার বক্তব্য প্রচারে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। গণমাধ্যম কিন্তু অলমোস্ট মেনে নিয়েছিল সেটা। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখছি এই জিনিসটা ব্যত্যয় ঘটছে। আমাদের গণমাধ্যম কি এক্ষেত্রে কি কোনো ধরনের উদাসীনতা কিংবা মানে কি এক ধরনের দুর্বলতা দেখাচ্ছে কিনা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতি? দেখেন, অলমোস্ট মেনে নেয়নি আওয়ামী লীগের সময়, পুরোটাই মেনে নিয়েছিল। এবং আমি উদাহরণ দিয়ে বলতে পারবো, নাম বলবো না, যে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া যারা বাংলাদেশ থেকে অপারেট করে তারাও তখন তারেক রহমানের বক্তব্য প্রচার করেনি। এখন এটা কেন হচ্ছে? কারণ এখন হচ্ছে যে এখন বাংলাদেশের গণমাধ্যম অতীতের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে। সমস্যা নাই সেটা আমি বলবো না, কিন্তু মোরলেস আগের চেয়ে বেশি ভোগ করছে এখন। আর মিডিয়াতে তো একটা আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথাইজার একটা গ্রুপ আছে, সেটা আপনি দেখবেন যে বিভিন্ন ফরম্যাটে আছে, মালিকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। সো ওইখানে তো কোনো পরিবর্তন হয়নি। এখন সরকার যখন এটাকে একটু সফট অ্যান্ড অ্যাটিটিউডে দেখছে, তখন তারা মনে করছে যে না, এটা তো করা যায়, যেটা আওয়ামী লীগের সময় কিন্তু করা যায়। তো সরকার এখানে যত নমনীয় দেখাবে, আপনি দেখবেন যে এটা তত বেশি মিডিয়াতে এটা আসতে থাকবে, বাড়তে থাকবে। বাট আমি বলবো যে দেখেন, শেখ হাসিনার বক্তব্য বা অন্য যে কারো বক্তব্য মিডিয়াতে প্রচার হোক বা না হোক, তাতে কিছু এসে যায় না। কেন এসে যায় না? কারণ আজকাল বেশিরভাগ জিনিস কিন্তু প্রচার হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো মানে বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রচার না করলে যে তার কথা কেউ শুনবে না, ব্যাপারটা তাও না। এবং আমি তো মনে করি শোনাও দরকার আছে। শেখ হাসিনার ভিতরে কতটা প্রতিহিংসা, কতটা জিঘাংসা তৈরি হয়েছে এবং সেটা কিভাবে বেরিয়ে আসছে, এটাও মানুষের জানার প্রয়োজন আছে। সো এখন গণমাধ্যম সেই দায়িত্বটা পালন করবে কিনা আদালতের নির্দেশ অনুযায়ী, এটা গণমাধ্যম ডিসাইড করুক। তথ্য উপদেষ্টা বলেছেন যে ঠিক আছে, উনি একটা ওনার বক্তব্য, কিন্তু আমি মনে করি যে সরকারের হয়তো এটা নিয়ে খুব বেশি চাপাচাপি করাটা ঠিক হবে না। যদি সেরকম আদালতের রায়ের কোনো বা আদেশের কোনো ব্যত্যয় ঘটে, এটা আদালত ডিসাইড করুক যে সেটার ব্যাপারে কি করা যেতে পারে। এটি গণমাধ্যম হিসেবে একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গা তো আসছে নিশ্চয়ই, আমরা করতে পারি, অবশ্যই আছে। কিন্তু আমি তো সেটা বললাম যে কিন্তু সেটা তারা করছে কেন করছে? কারণ তারা মনে করছে যে সরকার তো নমনীয়। হ্যাঁ, সরকারও এটাতে খুব একটা গা করছে না। তারা মনে করছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, এরকম। তো সেই সুযোগটা নিচ্ছে, ব্যাপারটা ওইটাই ঘটছে। এখন আদালতের রায়ের এখানে ব্যত্যয় কতটুকু হচ্ছে সেটা আদালত নির্ণয় করুক, অ্যাটর্নি জেনারেল অফিস সেটা নির্ণয় করুক কি অফিস আছে। আমি মনে করবো যে সরকারের এটাতে হস্তক্ষেপ করাটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা। এই আর আওয়ামী লীগ প্রশ্নে আপনি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগের ফিরে আসা, বা এখন আমি দেখছি যে ধরেন এইটাও কিন্তু একটা সর্ট অফ কি বলবো, যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতাটাকে জারি রাখা, যে আওয়ামী লীগ ফিরবে কি না, ফিরছে কি না, প্রতিদিন এটা নিয়ে আলোচনা করা, এটাও কিন্তু ওই প্রাসঙ্গিকতাটাকে জারি রাখার একটা অংশ বলে আমার কাছে মনে হয়। এই ব্যাপারে যেমন আপনার একটা শব্দ উল্লেখ করলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড, রাজনীতিতে রিফাইন্ড বলে কোনো শব্দ এটা অ্যাপ্লিকেবল হয় না। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, বিএনপি ইজ বিএনপি। সো রিফাইন্ড আওয়ামী লীগ বলে কি, মানে এই কথাটার অর্থ কি, এটা আমি অবশ্য বুঝি না। হ্যাঁ, আওয়ামী লীগের তাদের একটা আইডিওলজি আছে, সেটা আওয়ামী লীগ যে ফরম্যাটেই আসুক না কেন তারা সেই আইডিওলজিটাকে আপহোল্ড করবে, তাই না? সেটা তারা করবে। আর আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এখন নিষিদ্ধ, বাট তারা বাইরে থেকে অপারেট করছে। এখন ফিরবে কিনা, দেখেন আওয়ামী লীগের ব্যাপারে একটা এখানে আমার একটা অ্যানালিসিস আছে, সেটা হচ্ছে স্পিকার একটা কথা বলেছিলেন, যে এখনকার যিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, যে আওয়ামী লীগ শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এটা ভালোই হয়েছে, আমরা বুঝতে পারলাম যে তারা ভারতের কত বড় দালাল।
মানে আমি ওনাকে কোট করছি, উনি আচ্ছা, এরকম একটা কথা বলে। হাফিজউদ্দিন হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আওয়ামী লীগকে বরাবরই বাংলাদেশে একটা ভারতপন্থী দল হিসেবেই বিবেচনা করা হতো সেই 1972 সাল থেকেই। এখন এটা তো আওয়ামী লীগ এবার প্রমাণ করে দিয়েছে যে তারা আসলেই ভারতপন্থী দল। এবং অনেকে তো আবার এরকমও বলেন যে তারা আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দলের একটা শাখা, বাংলাদেশ শাখা। সো এটা যদি আপনি সেভাবে ইন্টারপ্রেট করেন, এটা তো খুব বেশি ভুল বলা হবে না। এখন আমরা যে সিচুয়েশনে দেখছি, দেখেন আপনি যদি আওয়ামী লীগের শাসনামলে দেখেন যে শেখ হাসিনার সমালোচনা করে কিন্তু আপনি পার পেয়ে গেছে অনেকেই, কিন্তু মানে নরেন্দ্র মোদীর সমালোচনা করে বাংলাদেশে অনেকে পার পায়নি। এই যে মামুনুল হকরা বছরের পর বছর জেল খাটলো, হেনস্থা হলো, এটার একমাত্র কারণ হচ্ছে মোদী বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া, তাই না? এক্স্যাক্টলি। মামুনুল হক তো শেখ হাসিনার সমালোচনা কম করে নাই, শেখ হাসিনা তো তখন কিছু বলে নেই। সো আমি বলছি যে আপনি যদি ঘটনার পরম্পরাগুলো বিশ্লেষণ করেন, আর শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে বা ভারতে পালিয়ে না গিয়ে যদি অন্য কোনো দেশে আশ্রয় নিতেন, অন্য কোনো দেশে চলে যেতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজকে হয়তো ভিন্ন হলেও হতে পারত। হ্যাঁ, কারণ তারা যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে অপারেট করার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত তাদের সো কল্ড ফিরে আসার সম্ভাবনাটা, অ্যাক্টিভলি ফিরে আসার সম্ভাবনাটা খুব কম, খুবই কম। এবং এখানে আমি আরেকটা ক্যাভিয়েট দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে দ্য রোল অফ বিএনপি, রোল অফ জামায়াত ইসলামী। যদি বিএনপি অথবা জামায়াত ইসলামী অথবা বিএনপি এবং জামায়াত ইসলামী যৌথভাবে তাদেরকে ফেরার কোনো সুযোগ না করে দেয়, আমি নিকট ভবিষ্যতে তাদের সেরকম ফিরে আসার কোনো সম্ভাবনা দেখি না। আপনি কিভাবে মানে কি না, দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতেই সামনের দিনগুলোতেও আমার ধারণা যে একটা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহৃত হবে। বিএনপিও জামায়াতের এগেনস্টে ব্যবহার করবে, কারণ যেহেতু জামায়াত এবং এনসিপির আওয়ামী লীগকে নিয়ে একটা ভীতি আছে, ডেফিনেটলি আছে। তো বিএনপি হয়তো তাদেরকে সামনের দিনগুলোতে একটু দমানোর জন্য একটু নমনীয় করা, হ্যাঁ, যে এই তো আওয়ামী লীগ চলে আসলো। অন্যদিকে যখন এরা ভয় পেতে 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 এমনগুলো, তখন তারা বলবে যে ঠিক আছে আমরাও তাহলে দেখি, তোমাদেরকে একটু ভয় দেখাই। ওইটা হতে পারে। সো এই খেলাটা দেখবেন যে বাংলাদেশে হবে। বাট থিং ইজ দ্যাট আপনি দেখবেন যে এই আওয়ামী লীগ মানে যে কৌশলটা নিয়েছে, এটা হয়তো তাদের দিক থেকে হয়তো ঠিক আছে আমি বলবো। আওয়ামী লীগ এখন প্রাণান্তকরভাবে তারা দেখানোর চেষ্টা করছে এই যে বাংলাদেশে অভ্যুত্থানটা হয়ে গেল 5ই আগস্ট, এইটা হচ্ছে ওই যে এখন যারা এনসিপি গঠন করেছে বা এই ফেসেসগুলো, তারা জামায়াত এবং ইউনূসের কাজ। বিএনপি ভালো, বিএনপির এগুলোর সঙ্গে কোনো সমস্যা নাই। তারা ইউনূসকে এবং ওই অভ্যুত্থানটাকে বিএনপিকে আলাদা করতে চাচ্ছে, ইউনূসকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কেন করছে? কারণ আওয়ামী লীগ ভালো করেই জানে তাদের এখানে অপারেট করতে হলে বিএনপির হেল্প তাদের লাগবেই। কারণ আপনি দেখেন, আমি একেবারে ঘটনা ধরে বলে দিতে পারবো, এই যে বিভিন্ন জায়গায় তারা চোরাগুপ্তা মিছিল করার চেষ্টা করেছে, এটাকে প্রতিহত করেছে কে? জামায়াত কিন্তু করে নাই, বিএনপির ছাত্রদল বিএনপি করেছে, তাই না? সো বিএনপি যদি ওই টাফ স্ট্যান্ডটা না নেয়, তাহলে কিন্তু জামায়াতটা আমাদের কিছুই করতে পারবে না। এবং আপনি দেখেন যে বিএনপির মধ্যে একটা ধারা আছে, একটা ধারা না, বিএনপির মধ্যে অনেকগুলো ধারা আছে। কেউ আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ, কেউ আওয়ামী লীগের প্রতি নমনীয়, কিন্তু বিএনপির যারা মাঠ পর্যায়ের কর্মী, তাদের কিন্তু অ্যাটিটিউড টুয়ার্ডস আওয়ামী লীগ ইজ ভেরি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? 17 বছরে সবচেয়ে সাফার করেছে জিয়া পরিবার এবং ওই যে মাঠ পর্যায়ের কর্মীটা। ইন দ্য মিডল বিভিন্ন টিয়ারে যারা আছে, তারা কিন্তু অতটা সাফার করে নাই। তারা ব্যবসাও করেছে, আওয়ামী লীগের সঙ্গে মিলেও চলেছে, বিভিন্ন কমিটিতেও ছিল, হ্যাঁ, একটু একটু করে সমালোচনা করেছে, একসঙ্গে আড্ডা মেরেছে। হ্যাঁ, আগে হয়তো তারা 50 টাকা ইনকাম করতো, এখন বিএনপি ক্ষমতা আসে 100 টাকা ইনকাম করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের যে মনোভাব আওয়ামী লীগের প্রতি, এটা বিএনপির সেন্ট্রাল লিডারশিপ চাইলেও এটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারবে না, এটা সম্ভব না আপাতত। সো এই জন্য আমি বলছি যে যদি সেরকম কোনো পলিসির দিকে বিএনপি যায়ও, তাদের এটাকে রিভার্স করতে হবে। যদি বিএনপির মনে সে ধরনের কোনো ভাবনা কারো কারো মনে থেকেও থাকে, এটা নিয়ে তারা খুব বেশি দূর অগ্রসর হতে পারবে না। সো এই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আপাতত খুব ফাংশনাল হওয়াটা কঠিন ব্যাপার, কারণ তারা অনেক তো কর্মসূচি অনেক কিছু ঘোষণা করলো। আপনি দেখেন দ্য মোমেন্ট এই যে 23শে জুন, আওয়ামী লীগ ধারণা করেছিল যে 23শে জুন হয়তো জামায়াত বা এনসিপি তারা শুধু সংগঠন করবে, তারাই শুধু মিছিল সমাবেশ করবে। দে নেভার এক্সপেক্টেড অর দে ডিডন্ট এক্সপেক্ট যে বিএনপি এটাতে কর্মসূচি দিবে।
কিন্তু বিএনপি ঠিকই ওই দিন কর্মসূচি দিয়েছে। এবং আমি ঢাকা শহরের রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন ওয়ার্ডে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের লোকজন খুবই অ্যাক্টিভ ছিল। ইভেন রিজবিকেও দেখেছি আমি। হ্যাঁ, তারা রাস্তায় মিছিল করেছে। সো ওই যে আওয়ামী লীগ যেটা দেখানোর চেষ্টা করছে যে অভ্যুত্থান হচ্ছে ইউনূস প্লাস এনসিপি প্লাস জামাত, বিএনপি ভালো না, বিএনপিকে ইয়ে করা যাবে হবে। বাট তারা যে জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে এই অভ্যুত্থানের ধারাবাহিকতাতে বিএনপি সরকার এবং বিএনপি খুব ভালো করে জানে যে বাংলাদেশে ক্ষমতার যে কোনো পালাবদল হলে এখানে বিএনপি আবার ভিকটিম হবে। সো বিএনপি এত বোকা না। সো আমার মনে হয় যে ওই জিনিসটাই বিএনপি রিয়েলাইজ করে, এবং কেউ কেউ যে বিএনপিকে আবার আওয়ামী লীগের কাতারে ঠেলে দিতে চায়, এটাও বিএনপির প্রতি এটা ইনজাস্টিস করা হয় বলে আমি মনে করি আর কি। আচ্ছা, তাজনিমা জামিন, সেটা হচ্ছে আওয়ামী লীগ 17 বছর যে অন্যায় অত্যাচার দেশের মানুষের প্রতি, বিরোধী দলের প্রতি করেছিল, যে গুম খুন, অনেকে বলে যে সেইগুলোর জাস্টিফাই যদি তারা না করে, জাস্টিফিকেশন যদি না দেয়, যদি দায় স্বীকার না করে, ইভেন ক্ষমা প্রার্থনা যদি না করে, তবে দলটার ফিরে আসা খুব কষ্ট হবে, এটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। এবং পাশাপাশি আরেকটা বক্তব্য আছে, আলতাপার বিশ্লেষক, উনি বলেছেন যে আওয়ামী লীগকে যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা, এটা আওয়ামী লীগকে এক ধরনের ভিকটিম হিসেবে করার সুযোগ দেওয়া হলো, এইটা করাটা ঠিক হয়নি। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের এই যে নিষিদ্ধ করাটা ঠিক হয়নি নাকি? নির্বাহী আদেশ ইউনূস সাহেব করেছিল, হ্যাঁ, তখন পার্লামেন্ট ছিল না, তখন সেজন্য করেছে। পার্লামেন্ট সেটাই রেকটিফাইড করছে, নতুন করে পার্লামেন্ট চাইলে এটা বাতিল করে দিতে পারতো, দেয়নি তো। হ্যাঁ, দেয়নি তো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম কথা হচ্ছে যে তারা যদি দায় স্বীকার করেও, মাফও চায়, তারপরেও তাদের ফিরে আসা কঠিন হবে, এটা আমার মতামত। কারণ আওয়ামী লীগকে আপনারা সবাই একটা রাজনৈতিক দল হিসেবে দেখেন, কিন্তু 2026-এ দাঁড়িয়ে, তাদের জন্ম যখনই হোক, 2026-এ দাঁড়িয়ে আওয়ামী লীগ বা এখনকার আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, বরং রাজনৈতিক দলই না, এটা একটা গণহত্যাকারী দল, সন্ত্রাসী দল। তো এটা হচ্ছে প্রথম কথা। এবং আপনি তার আগে কি হয়েছিল, তার আগে কারা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, কিভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, ইত্যাদি ইত্যাদি, এখন এই 1400 মানুষের লাশের উপর দাঁড়িয়ে এটা এখন চিন্তা করার কোনো আসলে পরিস্থিতি নাই। আরেকটা হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফিরে আসা, 17 বছর বা 2 দশক একটা দল একচ্ছত্রভাবে একটা দেশকে যখন শাসন করে এবং আপনার প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ইট কণা বালিশ পর্যন্ত যখন তাদের অধীনে চলে যায়, আপনার ওভারনাইট এটা থেকে তাদেরকে মুছে ফেলা যাবে না। আমরা বিগত ইন্টারিম সময়, অন্তর্বর্তীকারী সরকারের সময় দেখেছিলাম যে বিভিন্ন সংস্কার প্রস্তাবের বিপরীতে কিভাবে সচিবালয়ের ভিতর থেকেই আন্দোলন হয়েছিল, কিভাবে এক ধরনের বাধার মুখে বা বিভিন্ন মহলের দাবি দাওয়া, এই যে এত কিছু, এগুলো তো মানে বিচ্ছিন্ন কিছু না, এগুলো সব কিছুই অর্গানাইজ ছিল। কারণ গত নির্বাচনের পরে তো আমরা আর এগুলা কিন্তু দেখছি না। সো আকবর ভাই একটা কথা বললেন যে সরকারকে নমনীয় থাকতে হবে বা সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করার উচিত না বা আওয়ামী লীগের ব্যাপারে, এটাতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ব্যাপারে না, কেন না, তার তো সন্ত্রাস বিরোধী আইনে তার এটা নিষিদ্ধ করা হয়েছে। আমি একটা উদাহরণ দেই, আমি আর এক ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম, একজন এনএসআইয়ের, সে বুয়েটের ছাত্রলীগের সভাপতি ছিল, সে এনএসআই পরবর্তীতে চাকরি পায়, সে দ্য ইউনুস ফাইল নামে একটা বই লিখেছে, যেটাতে তার ফরওয়ার্ড করেছে হাসিনাকে, এবং সেটার বিজ্ঞাপন আপনার প্রকাশিত হচ্ছে বিভিন্ন প্রকাশনার সংস্থা থেকে। এবং এই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কালচারাল ফ্যাসিজমে যে রাজত্ব আওয়ামী লীগের ছিল, আপনি কিন্তু তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখবেন। পদ্মা সেতু সময় যখন আসে, যখন ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা বন্ধ হলো, একটা ছোট কোনো ইস্যু পেলে তারা কিন্তু একদম সেটাকে ফেপে ফুলে তারা এটাকে অনেক বড় করে। অন্যদিকে এতগুলো মানুষের খুন এবং গত 17 বছরে যে নির্যাতন, গুম, যেটা আপনি বললেন, কোনো কিছুর ব্যাপারে তাদের টু শব্দ নাই। তাহলে এই কালচারাল ফ্যাসিজম এখনও এখানে স্টাবলিশ। এবং এই যে আপনি গণমাধ্যমের কথা বলছেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি জানেন সেই সব সাংবাদিকদের ছবি এখন টক শো, পডকাস্ট আমাদের আসছে আবার ঘুরে ফিরে, সেই পরিচিত মুখ। আপনি দেখেন কেন ফারজানা রূপা বা কে আমরা একদিকে বলি যে তারা জুলাই হত্যা মামলার আসামি হতে পারে না, তারা যে কারণে তারা আসামি, সেই মামলায়, দুর্নীতির মামলায়, বা তারা ফ্যাসিজমকে, হাসিনাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছে, সেই সব
অপরাধে তাদেরকে অপরাধী গণ্য করা হোক। কিন্তু আপনি কি মনে করতে পারেন 17 বছর এইসব চেহারা যখন আমরা টিভিতে দেখতাম, এটা আমাদের এক ধরনের মানে ট্রমাটাইজড করেছিল একটা জাতিকে, যে একচ্ছত্রভাবে এই সাংবাদিক, এই গণমাধ্যম, এই মিডিয়া তাদের প্রচার করে গেছে। এবং এটা আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না, এই সরকার গঠনের পরে আমরা কিন্তু তাদের ইনফিল্ট্রেশন আবার দেখছি। আমরা যারা পুরনো মানুষ আমরা জানি যে এই চেহারাগুলো কোত্থেকে আসছে, এই বয়ানটা কোত্থেকে আসছে, এই ফটোকার্ডটা কোত্থেকে আসছে, এই বিজ্ঞাপনটা কোত্থেকে আসছে। সো আপনি যদি বিএনপি সরকার যে বলে না জামাতকে ঠেকাতে হলে বা গণ অভ্যুত্থানপন্থী যারা হাসিনাকে ফেলেছে তাদেরকে ঠেকাতে হলে, জামাতকে ঠেকাতে হলে আমাকে অন্য কারোর সাথে হয়তো একটু আতাত করতে হবে, একটু মিশতে হবে, একটু ফ্যাসিলিটেট করতে হবে, এটা হবে আত্মঘাতী। বিএনপির রাজনীতি 24-এর পরে সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে হবে। এটা আমি যতটুকু রাজনীতি বুঝি বা না বুঝি, এটা আমার নিজস্ব মতামত। তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, তাদেরকে এই আতাতের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যেমন ধরেন একটা এই যে ভিসা যখন খুলে দিল ভারতের সাথে, হ্যাঁ ট্যুরিস্ট ভিসা, আমি একজন সিনিয়র সাংবাদিক লিখছিলেন যে আজ একটু আগে আসার আগে আমি পড়ছিলাম যে একটা সময় যারা ওই পারে ছিল বিএনপির যখন পালিয়েছিল তারা ওখানে বসে এখানে ব্যবসা করেছে, এখন আরেক দল ওখানে বসে ব্যবসা করবে, এখানে যাতায়াত সুবিধা করবে। সো এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই না? যে বললেন যে মিড লেভেলে আপনার জিয়া পরিবার এবং তৃণমূল ছাড়া মিড লেভেলে তো এক ধরনের, এগুলো কিন্তু এখন আন্ডু করতে হবে। এটা গত 17 বছর, কারণ এটা বিএনপির জন্য সবচেয়ে বড় ভুক্তভোগী হবে তারা, কারণ বাংলাদেশের মানুষও এটা জানে। তারা এটা মানুক বা না মানুক, যতই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত অংশীদারিত্ব নেক বা আমরা তাদেরকে অংশীদারিত্ব দেই বা এটা আমরা সবসময় বলি এটা সর্বদলীয় আন্দোলন ছিল, ভেরি গুড, বাট এটা সবাই জানে যে এটা ছাত্রদের ডাকেই কিন্তু এটা সফল হয়েছিল। হ্যাঁ, তাহলে মূল সূত্র আজকে যদি হাসিনা না পড়তো, কারা প্রথম সারিতে ফাঁসিতে যেত এটা আমরা সবাই জানি, আমরা যেই দলই করি না কেন। তাহলে আপনাকে আওয়ামী লীগকে নিজের স্বার্থে ভাবে ডিল করতে হবে। আপনি এখানে নমনীয় হওয়া, আতাত হওয়া, তাদের এই যে মিছিল করা, এটা ঠিক, তাদের ফিরে আসা, আমি তো বললাম তারা দায় স্বীকার করলেও ফিরে আসা অত সহজ হবে না, কারণ এখন সময় যুগ, আপনার একটা প্রজন্ম একটা শিফট হয়েছে। এখন কিন্তু ওই 90s-এর বা 2008-এর 2014-র ওই জেনারেশন কিন্তু এখন রাজনীতির নাই, তারা আছে, কিন্তু এখন আপনি সংসদের দিকে তাকালেই একটা শিফট আপনি দেখতে পাবেন মানুষের কথাবার্তায়। আপনি দেখেন এই যে ব্যাংক রেজুলেশনের যে ধারাটা সরকার ফিরিয়ে নিল, যে কারণেই ফিরিয়ে নেয় এটা নিয়ে তো সমালোচনা হয়েছে, অবশ্যই হয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে কেন সমালোচনা হচ্ছে? কারণ এই অলিগার্কদের সাথে হাসিনার যোগসূত্র ছিল দেখে, এবং সেটা নিয়ে কিন্তু সবাই দেদারসে কিন্তু আমরা সমালোচনাটা করছি, জারিটা রাখছি। সরকার তো সেটা আবার চেঞ্জ করে ফেললো না, তারা তো এটা আন্ডু করেছে যে পুরনো মালিককে, এটা তো সমালোচনার পরে, আমি সেটাই বলছি যে সমালোচনাটা কিন্তু তাদেরকে আমলে নিতে হয়েছে। সেটেলমেন্ট অন্যদিকে যেভাবেই হোক, গণতান্ত্রিক সরকারের বিউটিটা এখানে এটা আমি আবার গণতান্ত্রিক বিউটি বলে এটাকে একেবারে দিতে পারবো না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার একটা সেটেলমেন্ট না হলে আরেকটা সেটেলমেন্ট কখনো ছাড়ে না। হ্যাঁ, সো এখানে যেই সেটেলমেন্টই হয়ে এটাকে ফিরিয়ে দেখ না কেন, কিন্তু এটা করতে তারা বাধ্য হয়েছে, আমি এটা বলছি আপনাকে। তার মানে কি এস আলমের যেখানে সম্পৃক্ততা ছিল সেখানে কিন্তু মানুষ মানে তাকে কোনো দলের প্রতিনিধিত্ব করতে হয় না এটার বিরোধিতা করার জন্য। এবং এই যে আপনি দেখেন জুলাইয়ের পরে আরেকটা যেটা বলছিলেন যে বিএনপির রোল, জামাতের রোল, হ্যাঁ, বা নতুন কোনো রাজনৈতিক শক্তির রোল কি হবে আওয়ামী লীগের, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা কিভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করছি। কারণ দেখেন একটা তো ঠিক যে গণ অভ্যুত্থানের পরে যখন একটা নতুন রাজনৈতিক শক্তি একদম স্বকীয়ভাবে যখন উঠে আসে নাই, তখন কিন্তু অনেকে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করেছে যে হাসিনার বয়ানই তো ঠিক হলো, যে আমি রাজাকার ডাকলাম, তাদেরই তো জামাতেরই তো মাস্টার প্ল্যান ছিল এটা। সো আমরা এই বিষয়টাকে কিভাবে ডিল করছি, আমরা যেই পক্ষগুলা ফিল্ডে আছি বা ইনক্লুডিং সাধারণ অরাজনৈতিক গোষ্ঠী, তারা এটাকে কিভাবে ডিল করছে, এটার উপরও কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার না আসার অনেকখানি ডিপেন্ড করবে। এবং এটা শুধু নেক্সট 5 বছর না, নেক্সট 15-20 বছর কিন্তু এটা অনেকখানি এটার উপর নির্ভরশীল যে বিদ্যমান রাজনৈতিক পক্ষগুলা, রাজনৈতিক শক্তিগুলা কিভাবে তাকে ডিল করছে, আমরা কতটুকু তাকে রসদ যোগাচ্ছি যে হাসিনা যা বলে গেছে সেটা সঠিক করার জন্য, রাদার দেন আমরা যদি এই পক্ষগুলা যদি খালি হাসিনা একটা কিছু বললো তার বিরুদ্ধে আমরা মিছিল দিলাম, কর্মসূচি দিলাম, ফেসবুকে পোস্ট দিলাম, ভারী ভারী কথা লিখলাম, টকশো, এটা করলে হবে না।
আমাদের রাজনৈতিক চর্চার মধ্যেও সেটা থাকতে হবে যে আমরা এদেরকে আর চাই না। ধন্যবাদ। আমি মনিরা শারমিন আপনার কাছে আসি। আমি তাজনুমা জামিনের বক্তব্য সূত্র ধরেই বলি যে আপনারা যারা এখন বিরোধী দলে আছে এবং এনসিপি, সরকার, জামাত ইসলামী, তারা যদি রাজনীতিতে কোনো ভুল না করে তাহলে আওয়ামী লীগের ফেরাটা কঠিন, কিন্তু তারা যদি এমন কিছু করে যেটা মানুষকে ফিল করে যে আমরা 10 বছর আগে হাসিনার আমলটাই ভালো ছিল, আর তারা যদি জনগণ যদি এই উপলব্ধিটা করতে পারে যে না তা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন আসছে, তাহলে হয়তো আওয়ামী লীগ ফেরা কঠিন হবে। কিন্তু আমরা মাঝে মাঝে শঙ্কিত হই আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে, যেমন কর্মকাণ্ডে শঙ্কিত হই। মাঝে মাঝে আমরা দেখি যে আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করা বিভিন্ন নেতার সাথে বৈঠক করেন, বিভিন্ন বাসায় যান, সরকারি দল বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিভিন্ন ব্যাংক তাদের সাথে লিয়াজো করে, নানা রকম আছে। আসলে উদাহরণ দিলে অনেক কিছু চলে আসবে। আপনার কিছু কি মনে হয় না যে আপনারা এরকম কিছু করছেন না? আচ্ছা, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এখানে জামাত, এনসিপি এবং সরকারের আওয়ামী লীগকে কীভাবে ডিল করবে, আপা যেটা বললেন মানে খুবই রাইটলি বলেছেন যে কীভাবে ডিল করবে এটা আসলে আমাদের ইয়ে করতে হবে, মানে ফিক্স করতে হবে। যেমন আওয়ামী লীগের আসলে মানে আওয়ামী লীগ তো যেটা বললাম যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এখন ধরেন যে আমি একেবারে ইউনিয়ন পর্যায়ের কথা বলি। ইউনিয়ন পর্যায়ে ধরেন সমর্থক গোষ্ঠী আছে, ধরেন এক ভাই করে বিএনপি, আরেক ভাই করে আওয়ামী লীগ। এখন এই যে ধরেন এখন বিএনপি সরকার, তার মানে যে আওয়ামী লীগ যে করে সে তো আসলে সেই জায়গা থেকে শেল্টার পাচ্ছে। তো সুতরাং ওই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে যে কোন মানে ঠিক কোন পর্যন্ত আমরা হলো আসলে শাস্তির আওতায় আনবো। এখন এই আওয়ামী লীগ যে ফিরবে না, এটা তো আমাদের একটা সবাই মিলে একটা ঐকমত্যের ব্যাপার আছে, কিন্তু এখানে তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা আমরা এখন বলি নাই, সেটা হচ্ছে বিচারটা তো আসলে নিশ্চিত করতে হবে। এখানে আজকে একজন হাসানুল হক উনার একটা বিচার আমরা রায় দেখলাম। তো এরকম আসলে যারা আসলে এটার সাথে জড়িত, ছাত্র হত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচারটা নিশ্চিত করতে হবে। এবং বিচার নিশ্চিত করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই যারা আসলে কোনো ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত না বা সরাসরি এই গণ অভ্যুত্থানে কোনো অপরাধের সাথে জড়িত না, তারা এক ধরনের আমরা তাদের ক্যাটাগরাইজ করতে পারবো। এখন এইখানে আমি জানি না এনসিপির আসলে কে মানে কোথায় থেকে আসলে কোন বড় নেতার শেল্টারে মানে আওয়ামী লীগের কোন বড় নেতাকে শেল্টার দিয়েছে বা তার সাথে আসলে নেগোসিয়েশন চলছে, এটা আমি জানি না। বরং আমার কাছে মনে হয় যে এটা আসলে যে কোনো দলেরই এক ধরনের এই স্ট্যান্ডটা আসলে পরিষ্কার রাখা উচিত। যেমন আমরা দেখলাম যে নির্বাচনের সময়, আমি যদি বলি যে নির্বাচনের আগে দেখলাম যে আমরা জামাতের পক্ষ থেকে জামাতের আমির তিনি বললেন যে আমরা মাফ করে দিলাম, মানে গণ অভ্যুত্থানের পরপরই। মানে তখন আমার কাছে মনে হলো যে আপনি মাফ করার কি, মানে আওয়ামী লীগকে আপনি মাফ করার কি? তারপরে মানে এই জায়গাগুলো আসলে যখন আমরা বলছি পলিটিক্যাল রেটরিক, জনসভায় কথা বলবেন, ভোটের জন্য কথা বলবেন, কিন্তু এমন কথা যাতে না হয়ে যায় যে সেটা হচ্ছে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের একটা পথ তৈরি করে দিচ্ছে। এটা আমি সকল রাজনৈতিক দলের কথা বলছি, আমি বিএনপির কথা বলছি, আমি জামাতের কথা বলছি, আমি এনসিপির কথা বলছি। সুতরাং আমাদের এই জুলাইপন্থী যে দলগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো, সাংস্কৃতিক এবং যে পক্ষগুলো আছে, সকল যারা আছে সবাইকেই আসলে আওয়ামী লীগকে পুনর্বাসিত যাতে না করা হয়, বা পুনর্বাসন বলতে তাদের যাতে কোনোভাবে লেভারেজ দেওয়া না হয় যে আসলে বিচারযোগ্য। তো সেই জায়গায় আমাদের সচেতন থাকতে হবে। এবং এই জায়গাতে দেখেন নৈতিকভাবে আমি এটা আসলে বিশ্বাসই করি না যে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বা আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে আবার রাজনীতি করার সেই সুযোগটা পাবে। সুতরাং এটা যতই আসলে এদিক ওদিক থেকে যেই বলুক, ওই যে ভাই যেটা বললেন যে এক ধরনের জুজুর ভয় দেখানোর একটা সংস্কৃতি কিন্তু থাকবে। কারণ আমরা জুলাইয়ের পরপরই আমরা কিন্তু এই কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে আমাদের আসলে আওয়ামী লীগ প্রশ্নটা আমরা কিভাবে ডিল করবো, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আসলে এই বিষয়টা মাথায় নিতে হবে। এবং দেখেন আওয়ামী লীগ কিভাবে ডিল আসলে করা দরকার, এটা কিন্তু আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু দেখিয়ে গেছে। আমি আরেকটা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি যখন হাসানুল হক ইনুর প্রসঙ্গ বললেন যে তার সাজা হয়েছে, হাসানুল হক ইনু তো সরকারের ছিল, জোটে ছিল, সরাসরি পরের টার্মে সরকারে ছিল না। তো সেই হিসেবে যদি আপনারা রাশেদ খান মেননের বিচার দাবি করেন, তাহলে জাতীয় পার্টির ব্যাপারে আপনাদের অবস্থান কি? জাতীয় পার্টিও তো সেমভাবেই সরকারকে সহযোগিতা করেছে। আপনি হাসানুল হক ইনু এবং জাতীয় পার্টিকে
মানে এই মুহূর্তে মানে তাদের দুইজনকে যদি এক করেন তা দুইটা আলাদা আলাপ। দুইজনের অপরাধকে যদি আবার মাপেন সেটা আবার খানিকটা ভুল হবে, কারণ আমরা কিন্তু হাসানুল হক ইনুর সাথে তৎকালীন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার কিন্তু আমরা কথোপকথন শুনেছি, আমরা ফোন আলাপ জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে রণক্ষেত্রের সঙ্গী। আপনি কথাটা বোঝেন, শেখ হাসিনা বলছে যে হাসানুল হক ইনু সে হচ্ছে তার রণক্ষেত্রের সঙ্গী। তার মানে তারা প্ল্যান করছে কিভাবে করে কোথা থেকে হেলিকপ্টার থেকে বম্বিং করা হবে এবং কিভাবে করে আসলে কাদের আসলে দমন করা হবে এবং কে কে রাস্তায় নেমেছে। তখন বলছে যে এটা আসলে বিএনপি জামাতের আন্দোলন বলে এটা চালিয়ে দিতে হবে, বা একেবারে পুরোপুরি পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদের আপনি কিভাবে করে আসলে মানে এটা যদি আপনি বলেন যে তার মানে আপনি জাতীয় পার্টিকে বেনিফিট অফ ডাউট দিচ্ছেন, কারণ তার কোনো ফোনালাপ নেই বলে আপনি তাকে জাতীয় পার্টিকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি না মোটেও। জাতীয় পার্টিকে তার দায় নিতে হবে, কারণ পুরো সময়টা আমি যদি বলি এই যে বিরোধী দল হিসেবে মানে গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা যেভাবে করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এবং একের পর এক যে নির্বাচনহীনতার যে সংস্কৃতি সেটা যে সাপোর্ট দিয়েছে, যে এই যে যেখানে আসলে কোনো মানে কুকুর বিড়াল এবং মানে মানুষও আসলে যায় নাই ভোট কেন্দ্রে, কিন্তু সেই নির্বাচনগুলো তো বৈধতা দিয়েছে এবং তারা বিরোধী দল হিসেবে থেকেছে, তারা আসলে ওই ফ্যাসিবাদী যেই কাঠামো সেটারই অংশ হয়েছে। সুতরাং সেই দায়ভারটা নিতে হবে। এবং আমরা তো জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের কথা বলেছি যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলেছি, কিন্তু সেই জায়গা থেকে আমরা সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের থেকে শুরু করে আমরা আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে সেই রকম সমর্থন পাইনি। এবং দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যখন বলা হয় খুবই স্পষ্টভাবে কিন্তু আমাদের আন্দোলনের কথা বলা হয় যে আমাদের আন্দোলনের প্রেক্ষিতেই এটি নিষিদ্ধ হয়েছে। কিন্তু দেখেন খুবই গুরুত্বপূর্ণভাবে তখন কি এটা এই যে একটা যেই মানে যে সংগঠন, আমি আওয়ামী লীগের দলও বলতে চাই না, যে সংগঠনটা একটা ভারত ভিত্তিক সংগঠন যে আমার দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি, সেই সন্ত্রাসী সংগঠন, সেই জঙ্গি সংগঠন যারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল দেয়, বিভিন্ন সময় দেশের যে স্থিতিশীলতা সেটি নষ্ট করবার জন্য নানান ধরনের প্রয়াসে যুক্ত থাকে, তাদের নিষিদ্ধ করার ক্ষেত্রে কি অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু সেই ক্রেডিটটা নিতে চান না বা নিতে মানে আমার মনে হয় নিতে চানই না, এবং এটা আমাদের উপর দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা মনে করি যে সেই সময় আমরা এটাও দাবি করেছিলাম যে জাতীয় পার্টির তাহলে কি হবে, জাতীয় পার্টিরও তো এই দায়ভার নিতে হবে, এবং এই জায়গা থেকে কিন্তু তখন আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সেগুলো কিন্তু কোনো ধরনের সমর্থন পাইনি। কিন্তু এখানে আমি স্পষ্টভাবে যেটা বলতে চাই যে এই হাসানুল হক ইনু তার যে আসলে 10 বছরের কারাদণ্ড হয়েছে আমি মনে করি এটাও কম হয়েছে, কারণ যিনি আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে করে হেলিকপ্টার থেকে গুলি করা হবে, কিভাবে করে সাউন্ড গ্রেনেড মারা হবে এই পরিকল্পনার সাথে যুক্ত, তার আসলে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল। মানে এটা আমি আমার জায়গা থেকে বলছি, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত ছিল এই কারণে যে ধরেন এই যে কারা আসলে এটা বিচার করবে, বিচারক তো বিচার করছে, কিন্তু এই যে হেলিকপ্টার থেকে যখন রিয়াগবকে যে ঘরে বসে থাকা ছাদে বসে থাকা যে শিশু তাকে যখন মেরে ফেলা হয়েছে, সেই গুলি যে মানে দেয়ালে 2 ইঞ্চি ফুটা করে দিয়েছে, তো সেই জায়গাটা তো দেখতে হবে তার অপরাধটা কোন জায়গায়, সে পরিকল্পনার অংশ। সুতরাং সে তার যে দণ্ড সেটা আসলে লঘু করে দেখবার কোনো সুযোগ নেই। একবার আমি একটু অন্য প্রসঙ্গে যাই। গত পরশু পার্লামেন্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন। হঠাৎ করে মানে কোন প্রেক্ষাপটে তিনি এইরকম একটা আহ্বান করলেন? এখন এই ক্ষমা চাওয়ার বিষয়টা কেন সামনে আসলো, মানে কি উনি কেন এই কথাটা বললেন? এখন কেন বলেছেন এটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন। আমরা যেটা করতে পারি এটা অনুমান করতে পারি। সেটা হচ্ছে যে মানে আমার কাছে একটা বিষয়ে যেটা আমি মনে করি যে জামায়াত তো বিএনপির সঙ্গী ছিল বহু বছর। 91 সালে জামায়াতের পরোক্ষ সাপোর্টে বিএনপি ক্ষমতায় এসেছিল, 2001-এ তো ছিলই, বহু বছর আন্দোলন করেছে, তখন তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে নাই। তো এখন নতুন করে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে। তো জামায়াত যদি এখন যুদ্ধ অপরাধের দল হয় তখনও ছিল, অসুবিধা নাই। বিষয় হচ্ছে যে এখানে বিএনপির একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি আসলে যেটা করতে চায় যে বিএনপি তো একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি, তো বিএনপি মনে করছে যে আমরা আমাদের ওই যে সেন্টার রাইট যে ধারাটা ওইটা যারা আমাদের সাপোর্ট বেজ আছে ওরা থাকবে। সো বিএনপি এখন নতুন করে ওই যে মুক্তিযুদ্ধের বিষয়টাকে তারা এবং জামায়াত ইস্যুটাকে, জামায়াতের নিন্দা করাটাকে এটা তারা সামনে আনছে। এটা কেন আনছে? এটা ট্রু যে বাংলাদেশের একটা অংশের মধ্যে আরবান এডুকেটেড ক্লাসের একটা অংশের মধ্যে জামায়াত নিয়ে এটা গাত্রদাহ আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না।
এবং অনেকেই জামায়াত ইসলামের সমর্থন হলেও তারা প্রাউডলি সেটা বলতেও পারে না যে আমি জামায়াত ইসলামের সাপোর্টার, বিকজ অফ দেয়ার পাস্ট। অথবা তারা মনে করে যে ভাই জামায়াতের আমি সমর্থক হলে পরে আমি সো কল্ড সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত হতে পারবো না। তো এখন বিএনপি ওই যে মুক্তিযুদ্ধটাকে সামনে এনে জামায়াতকে সমালোচনা করে বিএনপি যে অংশটা মনে করে যে আওয়ামী লীগকে কেটার করত, ওই অংশটাকে বিএনপি ধরতে চায়। কেন চায়? কারণ বাংলাদেশে ওই যে অংশটা যারা এরা ক্ষুদ্র হলেও তাদের আবার একটা ইনফ্লুয়েন্স আছে। এরা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কথা বলবে, যে রবীন্দ্রনাথের কথা বলবে, যে সংস্কৃতির কথা বলবে, তারা তার সঙ্গে থাকবে। এমন না যে আওয়ামী লীগ না থাকলে ওরা মারা যাবে। আওয়ামী লীগ এগুলো বলে বলে তারা আওয়ামী লীগের সঙ্গে থাকে। এখন ওই গ্রুপ অফ পিপলকে বিএনপি ক্যাচ করতে চায়, অবশ্যই চায়। কারণ আমার যেটা ধারণা যে বিএনপির যে ফাইটটা করতে চায় আওয়ামী লীগের সঙ্গে, এটা একটা লং টার্ম ফাইট, এটা একটা আইডিওলজিক্যাল ফাইট। কারণ ওই জায়গাটাকে বিএনপি ডিসমেন্টেল করতে চায়। কেন করতে চায়? এই জন্য প্রধানমন্ত্রী ওইসব সাংবাদিকদের সঙ্গে বসে আলোচনা করেছেন যারা আওয়ামীপন্থী বলে পরিচিত, তাদেরকে সরকার ডিসমেন্টেল করতে চায়। ঠিক আছে, হ্যাঁ তুমি আছো, তুমি থাকো, কিন্তু তুমি আমার হয়ে কাজ করো। তারা কিন্তু দেখবেন বিএনপির বিরুদ্ধে কথা বলে না। তো এটা একটা স্ট্র্যাটেজি হিসাবে নট ব্যাড, আপনি যদি তাদের বিএনপির দিক থেকে চিন্তা করেন। আমি কিন্তু আই এম নট এ বিএনপি স্পোক্স পারসন, বাট তাজনুবা কিছু কথা বললেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে উনি বলেন যে বিএনপির আতাতের চিন্তা যদি থাকে, আমি মনে করি কি বিএনপির আতাতের কোনো চিন্তা নাই, কোনোই চিন্তা নাই বিএনপির। কারণ আপনি একেবারে যে কোনো কিছু পরিবর্তন হয়নি ব্যাপারটা তো ওরকম না। আপনি দেখেন তারেক রহমান সাহেব যখন দেশে এসেছেন, উনি কিন্তু এসে ওসমান হাদির কবর জিয়ারত করতে গেছেন না? উনি না গেলেও তো পারতেন, কেন গেলেন? কিন্তু উনি একটা সিগন্যাল দিলেন যে লোক আমরাও এটাকে রেকগনাইজ করি। উনি নির্বাচনে জেতার পর জামায়াত আমিরের বাসায় গিয়ে উনি দেখা করলেন, এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করলেন। উনি দেখা না করলেও তো পারতেন না? কিন্তু উনি করেছেন। কেন করেছেন? ইটস এ সিগন্যাল যে আমরা সবার সঙ্গে মিলে কাজ করতে চাই। বিএনপি সরকার গঠন করার সময় পার্লামেন্টের চত্বরে সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। তো উনি তো এটা না করলেও পারতেন, বঙ্গভবনে গিয়ে করলে পারতেন। দ্যাটস এ সিম্বলিক যে বঙ্গভবনে গেলাম না, এখানে করলাম। এখন বিএনপির পক্ষে বা তারেক রহমান সাহেবের পক্ষে তো প্রতিদিন বলা সম্ভব না যে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি, আমি আওয়ামী লীগকে পিটাবো, আমি আওয়ামী লীগকে মারবো। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে যে তার কর্মকাণ্ডগুলো কি, দর্শনগুলো কি, তার ফিলসফিগুলো কি, সে কোন দিক থেকে সে ইয়ে করছে, সে ইন্ডিকেশনগুলো কি দিচ্ছে। আমি বলবো না যে তাজনুবা যেটা বললেন যে হ্যাঁ, এটা আমিও আগে বলেছি, বিএনপির একটা অংশের সঙ্গে তারা আওয়ামী লীগের প্রতি, আমিও তো বললাম যে তারা কৃতজ্ঞ, সফট কর্নার আছে, অথবা তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি, বিএনপি ইজ নট এনসিপি, বিএনপি ইজ নট জামায়াত ইসলামী। সো এখানে বিভিন্ন চিন্তার লোক থাকবে, কিন্তু আদতে বিএনপির ডিরেকশনটা কোন দিকে সেটা আমাকে চিন্তা করতে হবে। কারণ বিএনপি খুব ভালো করে জানে যে জামায়াত ইসলামী ইজ নট দেয়ার কন্টেন্ডার। জামায়াত ইসলামী তাদের প্রতিপক্ষ না বা প্রতিদ্বন্দ্বী না, ভোটের মাঠেও না, অন্যভাবেও না। তাদের আসল প্রতিদ্বন্দ্বী অন্য জায়গায়। সেই জন্য বিএনপি বিষয়টাকে ওইভাবে ডিল করবে। কারণ যখন আপনি সরকারে থাকবেন, সরকারে থাকলে আপনার অ্যাক্টিভিটি এবং কথা যেরকম হবে, বিরোধী দলে থাকলে সেটা ভিন্ন হবে। আজকে জামায়াত বা এনসিপি যে কথাগুলো বলছে, বিএনপি যদি অপোজিশনে থাকতো, আমার ধারণা বিএনপি এই কথাগুলোই বলতো। সো এটাই হচ্ছে আমার কাছে মূল বিষয় যে আমরা বিএনপিকে সাইডলাইন করে দিয়ে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। আমরা বলতে যারা করতে চাচ্ছে, যে বা যাদের ওই চিন্তা যে না বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগকে দিবে, কি স্পেস দিবে, হ্যাঁ না, এগুলো বলে কোনো লাভ নাই। এনসিপি কি পারবে আওয়ামী লীগকে ট্যাকল করতে? সিরিয়াসলি পারবে? কিচ্ছু পারবে না, তাদের সে ক্ষমতাই নাই। বাংলাদেশে বিএনপি যদি আওয়ামী লীগকে ট্যাকল না করে, আর কারো ক্ষমতাই নাই। তো সুতরাং ওইসব কথা বলে কিন্তু লাভ নাই যে বিএনপি আতাতের চিন্তা হবে কিনা বা করবে কিনা। রাদার বিএনপি ওইটাই যেটা বিএনপি যদি রাজনৈতিকভাবে যদি ভুল না করে, সুশাসন যদি না দিতে পারে। এখন আপনি আওয়ামী লীগের ফিরে আসার কথা বলছেন, আমি যেটা বলি কি যে রাজনীতিতে, এটা একটা পুরনো ক্লিশে কথা, বাট এটা সত্যি কথা, যে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই।
আমরা এখন অনেক বেশি ফোকাস করছি হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভের দিকে, না আইডিওলজি এগুলোর দিকে। আমরা কিন্তু ওয়েলফেয়ার নিয়ে কথা বলছি খুবই কম। আপনি দেখবেন যে এই এখন সরকার 4 মাস এসছে, এই সরকার যদি গভর্নেন্স ডেলিভার করতে না পারে, ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করতে না পারে, যেটা নিয়ে আমি খুবই চিন্তিত, এই সরকার যদি এনার্জি সিকিউরিটি এস্টাবলিশ করতে না পারে, হ্যাঁ, তাহলে পরে তো আপনার দেশ পরিচালনা ঠিক হবে না। এবং ঠিক না হলে পরে মানুষ তখন অটোমেটিক অতীতের সঙ্গে মেলানোর চেষ্টা করবে, অল্টারনেটিভ চয়েস খুঁজবে। হ্যাঁ। সুতরাং আমার মনে হয় যে এখন আমাদের বেশি হচ্ছে যে ওই যে পলিটিক্যাল ন্যারেটিভটার প্রতি বেশি ফোকাস না করে রাদার আমরা ওয়েলফেয়ার নিয়ে কথা বলি, আমরা বাস্তবতায় ডেভেলপমেন্ট ফিরে আসা নিয়ে উচিত। কথা বলি। সেটা যদি আপনি মানুষকে যদি স্বস্তি দিতে পারেন, তাহলে অটোমেটিক আপনি যাদেরকে ফ্যাসিস্ট বলছেন তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যদি বাংলাদেশে একটা মেট্রো রেল হয়ে থাকে, তাহলে বাংলাদেশে আগামী 10 বছরে যদি আরও 2টা মেট্রো রেল না হয়, আমি তখন প্রশ্ন করব যে আমি কি পেলাম। আমার কাছে তখন রাজনৈতিক ন্যারেটিভটা কিন্তু মুখ্য হবে না। আমি যদি বিজনেস করতে না পারি, আমার কাছে কিন্তু তখন রাজনৈতিক ন্যারেটিভটা মুখ্য হবে না। মানুষ খুব দ্রুত ভুলে যাবে। সো আমি মনে করি যে এখন ওই বাদানুবাদের জায়গাটাতে না থেকে বরং উই শুড লুক ফরওয়ার্ড, যে আমরা কি করতে পারি সামনের দিনগুলোতে। এটাই হওয়া উচিত আমাদের ফোকাস। তাজমা জামিল, মানে আকবর ভাই ছাড়াও যদি এখানে বিএনপির মুখপাত্রও বসতো, এত স্পষ্ট করে বলতো কিনা সন্দেহ যে বিএনপির আতাতের কোনো চিন্তা নাই। মানে উনি মুখপাত্র না হয়েও যেভাবে নিশ্চিত। প্রথম কথা হচ্ছে বিএনপিকে আমরা কেউ আন্ডারস্টিমেট করি না, নাম্বার 1। বিএনপি ইজ এ বিগ পার্টি, উই অ্যাগ্রি অন দ্যাট। কিন্তু এটা সবাই জানে গত 17 বছরের তাদের রাজনৈতিক কৌশল ব্যর্থ। গত 17 বছরের রাজনৈতিক নির্যাতন, জুলুমকে তারা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত করতে পারে নাই। দ্যাট ডাজেন্ট মিন বিএনপি ব্যর্থ। ওকে, বিএনপি ক্ষমতা নিয়েছে, তো এরপর কি করেছে? প্রথমে এসে তারা গণভোটকে, আমি কিন্তু ওই রাজনৈতিক ন্যারেশনে যাচ্ছি না, আমি কেন এই মানে জামাত বা তরুণদেরকে ঠেকাতে, জামাত এবং তরুণদেরকে ঠেকাতে এটার কথা বলছি। বিএনপিকেই নিজেকে প্রুফ করতে হবে। আপনি আপনার এই কোটা আন্দোলনের জন্য কিন্তু এই এতগুলা মানুষ রাস্তায় নামে নাই বা শহীদ হয় নাই। কেন হয়েছে আপনাকে ওই পালসটা বুঝতে হবে। আপনি প্রথমে এসে গণভোট বাতিল করে দিলেন। আপনি তো ওই দিনই, মানে প্রথম দিনই সরকার গঠনের ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যেই আপনি যারা নাকে রুমাল না দিয়েও বিএনপিকে ভোট দিয়েছে তাদের বুকে আপনি আঘাত করেছেন। এবং এতগুলো আমরা সবাই জানি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত করা এত সহজ না। এই যে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দুদক এই দুর্নীতির ব্যবস্থা করবেন, দুদক কি কখনো ক্ষমতার কাছে থাকা মানুষকে ব্যবস্থা করেছে? কখনো করে নাই ভাই, সব সময় বিরোধী দলকে দমন করেছে। আজকে বিএনপি 5 বছর থাকবে, এর পরের 5 বছর থাকবে, দেন হোয়াট? এই বিএনপি যদি এই 5 বছরে নিজেকে পরিবর্তন করে না দেখায়, তাহলে এরপরে কি হবে? এই যে বাজেট, এত বিশাল বাজেট দিল এবং সেটা কোত্থেকে আসবে? রাজস্ব থেকে। সেই কি উচ্চাবিলাস, 1 লাফে 9 লাখের উপরে তারা বাজেট দিল, 9 লাখ কোটি। এটা কিভাবে আসবে? সেই এনবিআর কোথায় এখন? এনবিআর কি তারা সংস্কারের একটুকু ধরতে পারবে এই যে ব্যুরোক্রেসি দিয়ে? তাহলে এগুলো তো আমরা বুঝি যে এগুলো ওভারনাইট চেঞ্জ হবে না। বাংলাদেশের মানুষ বুঝে, আমরা বলতে বাংলাদেশের মানুষ বুঝে, কিন্তু আপনি তো পরিবর্তনের কোনো কিছু দেখাচ্ছেন না। আমি বাদানুবাদে যাচ্ছি না, রাজনৈতিক একটা কথার পিঠে কথাতে যাচ্ছি না। এখন ওটা না করে আপনি যদি এগুলা করতেন, তাহলে আওয়ামী লীগ আসতেছে না আসতেছে, কি করতেছেন আপনি, এগুলো নিয়ে কেউ চিন্তা করতো না। কিন্তু আপনি শুরুতেই তো আপনি ওটা দেখিয়ে দিয়েছেন, আমাদের মনের ভিতরে এই ভয়টা ঢুকিয়ে দিয়েছেন। আপনি দুদকের মতো জায়গায়, মানবাধিকার কমিশনের মতো জায়গায় আপনি নিরপেক্ষ লোক বসান নাই, ইসিতে বসান নাই, বিচার ব্যবস্থাকে আপনি পুরা এখনো নিজের মধ্যে রেখেছে। এইগুলো কিন্তু, সংস্থাগুলো কিন্তু এখন শূন্য আছে, কাউকে বসায়নি। এবং যেটা আপনার এই জাতীয় ঐক্য কমিশনে যতটুকু হয়েছিল সেটাও তো নাই। এই টেবিলে বসেই তো প্রত্যেকটা আলোচনা নিয়ে আমরা কি ধরনের মানে বাকযুদ্ধ করেছি, এগুলোর পক্ষে বলেছি। তাহলে সাধারণ মানুষ তো অন্তত এগুলো দেখতো। এবং এই যখন আমি আমার ফার্স্ট পার্টে বললাম যে বিএনপিকে তার টেকনিক পরিবর্তন করতে হবে, আমি কিন্তু এটাই বললাম। কাকে বিএনপি ইজ এ বিগ পার্টি, বিএনপির কাউকে দরকার নাই, এই দরকার নাই। কিন্তু আমাদের তো এই 17 বছরের উদাহরণ চোখের সামনে, অজস্রবার আমি এটা ক্যামেরার সামনে বলেছি যে একজন স্বৈরশাসক, একজন ফ্যাসিস্ট বাংলাদেশকে যত না আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার থেকে বেশি একজন ব্যর্থ বিরোধী দল আমাদেরকে বেশি জ্বালিয়েছে। আমরা কার দিকে তাকিয়ে থাকবো? আমরা তো তখন রাজনীতি করতাম না, আমরা ভেবেছি বিএনপি আমাদেরকে উদ্ধার করবে। তাহলে এই ব্যর্থতা থেকে বিএনপিকে বের হতে হবে, জিয়া পরিবারকে বের হতে হবে, দেখাতে হবে যে না, আমরা
চেষ্টা করছে, আমাদের ধরন চেঞ্জ হয়েছে। ধরন চেঞ্জ হয়নি আপনার কি মনে হয়? অবশ্যই না। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাকে বসিয়েছে, প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমরা কিছু পপুলিস্ট, এই যে আকবর সাহেব বললেন যে নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, হাদির কবর জিয়ারত করেছেন, শফিক সাহেবের বাসায় গিয়েছেন, এগুলোকে তো আমরা একটা গুড গেস্টার হিসেবে দেখি। এগুলোকে কেন আমরা রাজনৈতিক কৌশল হিসেবে দেখব? উনি নিজেও জানেন, উনি নিজে বলেছেন উনি মিটিংয়ে ওনার মেয়েকে নিয়ে বসেছেন, কারণ ছাত্রদের সমবয়সী ওনার মেয়ে, উনি এটাকে রিলেট করতে পারেন, এই আন্দোলনটাকে ওনার মেয়ের মাধ্যমে উনি রিলেট করতে পারেন যে মেয়ের বয়সীরা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে। উনি তো এটা তখনই স্বীকার করে ফেলেছেন, সেই অনেক আগেই, 5 আগস্টের আগে। তাহলে উনি এটা এসে, এটা ওনার একটা গেস্টার। এবং আমি তো অবশ্যই তারেক রহমান সাহেবের প্রশংসা করি, উনি যেভাবে ওনার গেস্টারটা দেখাচ্ছেন রাজনৈতিক, যে একটা মানুষের কাছে যাওয়ার, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এগুলো তো রাজনৈতিক কৌশলের মূল অংশ হতে পারে না। আপনাকে তো মানুষকে জিনিস দিতে হবে। আপনাকে পপুলিস্ট মুভ দিয়ে তো আপনি আওয়ামী লীগকে ডিল করতে পারবেন না, 20 কোটি মানুষকে ডিল করতে পারবেন না। সরকারের তো কেবল বিগিনিং, আপনি এটাই সেম কথা আমি বলছি। সো আতাত করবে কিনা এটা 4 মাসে বলা যায় না। আমি বলছি না আতাত করবে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই, আকবর কিন্তু একটা কথা বলেছে যে আওয়ামী লীগের, বিএনপির শত্রু কিন্তু অন্য কোনো দল না, বিএনপির মূলত কন্টেন্টার, ক্ষমতার আমি কন্টেন্টার। বিএনপিকে বলবো আওয়ামী লীগের মতো ওভার কনফিডেন্ট না হতে, ঠিক আছে? এই কনফিডেন্স যাতে তারা অ্যাটলিস্ট প্রকাশ্যে না দেখায়। এই যে আওয়ামী লীগ কাউকে ধরতো না, বিএনপিকে যে মানুষই মনে করতো না, রাজনৈতিক দল তো দূরের কথা, হ্যাঁ, বিএনপি যে এক্সিস্ট করে এটাই যে তারা মনে করতো না, এটাই তাদের পতনের মূল কারণ হয়েছে। সো বিএনপির মুখপাত্র না হয়েও আমি আশা করব যে এটা কেউ এটা বলবে না, ইভেন স্বয়ং মুখপাত্র এখানে বসে থাকলে তারও এটা বলা উচিত না যে বিএনপির উচিত সবাইকে সমীহ করে এই অ্যাটিটিউডটা দেখানো। বিএনপি তো কাউকে ইগনোর করছে না, করছে? ইগনোর করলে কি এটা কি প্রকাশ্যে এটা কি করা যায়? আপনি বলেন, সবাইকে নিয়ে একসাথে বসে সবার বাসায় গেলে কি এটা ইগনোর হয়? তারপরেও তো সংসদে বিভিন্ন জায়গায় তার তো তিনি টলারেন্স না দেখাচ্ছেন। না, আপনি কথাটা অন্যদিকে নিয়ে গেছেন। আপনি শুরু করেছেন রাজনীতির প্রসঙ্গে, যে যেটা বলেছে যে বিএনপি কাউকে ভয় পায় না। হ্যাঁ, সমীহ করা উচিত, ভয় পাওয়া উচিত। কারণ বাংলাদেশের মতো একটা ভঙ্গুর দেশে, হ্যাঁ, যেখানে অর্থনীতির এখনো কোনো খবর নাই, যেখানে আইন শৃঙ্খলা, এই গত 4 মাসে 900-র উপরে খুন হয়েছে। হ্যাঁ, মোহাম্মদপুরের ওই খুনটা আপনার নিশ্চয়ই মনে আছে, মোটরসাইকেল থেকে ফেলে দিল, ছেলেটা মারা গেল। মোহাম্মদপুর না, মিরপুর। হ্যাঁ, ওখানে, হ্যাঁ, ছেলেটার নামটা আমি এই মুহূর্তে আমার মনে আসছে না। তাহলে এই ধরনের ঘটনা, আইন শৃঙ্খলার ঘটনা, একটা ফুটপাত এখনো বেদখল হয় নাই, ট্রাফিকের কোনো একটু 5 ঘন্টার বৃষ্টি, 2 ঘন্টার বৃষ্টি পড়লে 1 ঘন্টার বৃষ্টিতে এখানে পানি উঠে যাচ্ছে। মানুষ এই ধরনের, এগুলোতে কি ধরনের ব্যবস্থা সরকার নিচ্ছে এগুলো দেখতে চায়। আপনি দেখেন কিছুদিন আগে এমপি পুত্র অ্যারেস্ট হলো, মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে গেল। আপনি অ্যারেস্ট হলে আপনার হয়তো ভরসা আছে, আমি অ্যারেস্ট হলে কি অ্যারেস্ট করেনি তো, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে। জেলে নিয়ে পরিষ্কার, আপনি সার্চ দেন, পরিষ্কার লেখা আছে গ্রেফতার। থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে তাকে। ধরেন থানায় নিয়ে আসছে, আমরা কি এরকম পাবো না? ক্রিকেটার তামিম এটাও তো পাবেন না যে একটা ক্ষমতাসীন দলের এমপি পুত্রকে থানায় নিয়ে, এর আগে আপনি কখনো দেখেছেন যে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে? এই যে এইখানেই হচ্ছে আমরা অভাগা বাঙালি, বুঝছেন? যে আমরা চাচ্ছি হচ্ছে আমরা ডিজার্ভ করি একটা পুরো টুকরো মাছ, কিন্তু আমরা এতই অভাগা। আপনি মাছের ঝোল দিয়ে বলছেন যে তুমি কখনো মাছ আশা করেছেন? না না, পুকুর চাচ্ছি না কেউ। এটা 2026-এ এসে পুকুর, 1400 প্রাণের পরে কিন্তু কেউ পুকুর চাচ্ছে না। আপনি ব্যাপারটা হচ্ছে যে আমরা এত অভাগা যে আপনি এখন মাছের ঝোল দিয়ে বলছেন যে তুমি এখন মাছের পিস আশা করছো। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। মনিরা শারমিন, আপনার কি কিছু বলার আছে? যে উনি বলছে যে বিএনপি বেশি অহংকার দেখালে তার পরিণতি ভালো হবে না, উনি যেটা বলছে, আপনার কি মনে হয় বিএনপি এরকম? আচ্ছা, আমি যেটা আসলে মনে করি সেটা হচ্ছে যে দেখেন, বিএনপিকে আসলে আমাদের এত আসলে একেবারে ফুললি কর্নার করে দেওয়ার পক্ষপাতী আমি না। কারণ দেখেন, একটা ওনারা সরকার গঠন করেছে, সরকার রান করছে, এখানে যা যা যৌক্তিক সমালোচনা সেটা কিন্তু আমাদের করতে হবে, এটা যেরকম সত্য। এবং বিএনপি এটা জানে, এটা আমার মনে হয় যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু এটা জানেন যে এই সরকারটি গঠন করবার পরে বিরোধী যে যতগুলো পক্ষ আছে সবাই কিন্তু তার প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করবে, হিসাব
ধাপ চাইবে অ্যাকাউন্টেবিলিটি একটা এনশিওর করার জায়গা আছে, কারণ আমরা গত 15 বছর এটা করতে পারি না, এই সংস্কৃতি তো ছিল না। আপনি যে দেখেন আপা যে কথাগুলো বলছে সেটা আউট অফ রেজ বলছে যে এটা তো হওয়ার কথা, এটা তো আমাদের পাওয়ার কথা, একটা স্ট্যান্ডার্ডের জায়গা থেকে। এখন এটা আমরা কতখানি পাবো বা পাবো না সেটা যেরকম এই 4 মাসে আসলে সত্যিকার অর্থে সেটা বোঝা সম্ভব না এবং বলাও সম্ভব না, তবে খানিকটা বোঝা সম্ভব তার কাজকর্মে যে কিভাবে করছে। তবে আমার মনে হয় যে হ্যাঁ, আমি সংক্ষেপে শেষ করছি, সেটা হচ্ছে যে সংস্কারের জায়গাতে গুরুত্বপূর্ণভাবে এটা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা নির্বাচনের পর দেখলাম যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আবার সেখানেই চলে গেলাম। তো সেই জায়গায় আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক দলীয়করণ যেগুলো হয়েছে এবং এই গণভোটের রায়টা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যেরকম অনীহা দেখিয়েছে, এই জায়গা থেকে সরকার সরে আসা দরকার। এবং ব্যাংকিং রেজুলেশনের যেরকম 18 ক বাতিল করে সে একটা বললো যে সে চাপে পড়েই হোক, IMF এর চাপে পড়েই হোক, তার যেরকম বাতিল করতে হলো, সেই জন্য আমি বলি যে সকল যে বিরোধী পক্ষ আছে তাদের সাথে কিন্তু শুধুমাত্র বাসায় গিয়ে খাতির জমিয়ে কিন্তু আসলে সত্যিকার অর্থে তাদের মন পাওয়া যাবে না। তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের গুণগত কাঠামোগত যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের জন্য সরকারের কাজ করতে হবে। 1 মিনিট বলুন। আচ্ছা, 1 মিনিটে বলতে পারবো না। তাসনুভা জাহান মনে হয় আমাকে আচ্ছা 1 মিনিট 15 সেকেন্ড বিএনপির মুখপাত্র হিসেবে যাই হোক তার চেয়ে বেশি উপরে স্থান দিচ্ছে। যাই হোক, তো এটা তো একটা বড় দল তোমাকে হ্যাঁ, এটা তো না, এখন আমি বলি যে এখন উনি বললেন যে বিএনপি কি বললেন যে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে। বিএনপি আর কিভাবে দেখাবে যে তারা আওয়ামী লীগকে কিভাবে ডিল করবে? আওয়ামী লীগ এই যে ধরেন জুলাই অভ্যুত্থানে যত মামলা আছে সেগুলো তার মতো করে চলছে, আওয়ামী লীগকে পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে, সেটার কোনো বিলটা তো হ্যাঁ সেটা পাশ হয়েছে, স্ট্রিটে বিএনপি আওয়ামী লীগকে ট্যাকেল করছে, বিভিন্ন জায়গায় করছে। তাহলে বিএনপি আর কিভাবে শো করবে, মানে তাদের আর কি উপায় আছে? আমি এটা বুঝতে পারছি না। যদি আর কোনো উপায় থাকে তাহলে আপনারা বলেন যে হ্যাঁ আর এই উপায়টা আছে, তাই না? আমি কিন্তু বারবারই বলছি যে একজন সরকার প্রধান বা পার্টি ইন পাওয়ার তারা অপোজিশনের মতো করে ভাবতে পারবে না। আপনি দেখবেন তার ইন্ডিকেশনগুলো কি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এর সঙ্গে আমি এগ্রি করি যে বিএনপি হয়তো গণভোটের রায়টা বাস্তবায়নের ব্যাপারে তারা খুবই মানে দ্বিধা করছে, এটা নিয়ে আমি বিএনপির সমালোচনা করি এবং 68% বা তার চেয়ে বেশি লোকের সমর্থনকে মানে নেগেট করে দেওয়ার মতো স্পর্ধা দেখানো উচিত না। কিন্তু একই সঙ্গে আমি এটাও বুঝতে পারি যে এই যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা বললাম, বিএনপিও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিল। বিএনপি কি এটা ভেবে বলেছিল নাকি না ভেবে বলেছিল, এখন এটা একটা বড় প্রশ্ন। ইশতেহারেও আছে। 30 সেকেন্ডে যদি তাসনুভা আপনি যদি কিছু বলতে 30 সেকেন্ডে জাস্ট। না, আমার কথা হচ্ছে যে 4 মাসে কিছু বোঝা যাবে না, এটা তো রকেট সায়েন্স না এটা বোঝার জন্য। কিন্তু এই প্রশ্নটাতে মানে এই টেকনিকটাতে পরিবর্তন আনতে হবে, কারণ সেটা শুধু বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। কারণ আমি বারবার বলি যে এই গণ অভ্যুত্থানটা কিন্তু লাশের উপরে, আমরা এই সরকারটা এগুলো সব কিছু লাশের উপর দাঁড়িয়ে। সো আপনি যখনই যেটাই করেন পুরনো টেকনিক থেকে বের হয়ে প্রো বাংলাদেশ, যেটা বাংলাদেশের মানুষের একদম হয়তো সবার মন মতো হবে না, কিন্তু এটা মোটা দাগে যেন বাংলাদেশপন্থী মনে হয়, সে ধরনের অ্যাটিটিউড দেখাতে হবে, আচরণ দেখাতে হবে। আপনি 5 বছর নেন, 10 বছর সময় নেন, কিন্তু আচরণটা যাতে ওরকম হয়। আপনি মিছিল করছে আওয়ামী লীগ, পুলিশের কোনো বাধা আসছে না, এগুলা কিন্তু আমাদেরকে ভাবায়। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনিরা শারমিন, ধন্যবাদ আকবর হোসেন এবং তাজনুভা জামিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।